পুরীর মতো এলাকা হলো ডুয়ার্স। পাহাড়, জঙ্গল, খরস্রোতা নদী, চা বাগান, এসবের ভিড়ে প্রতি বছর কিন্তু এই ডুয়ার্সেই প্রকৃতি রীতিমতো তাণ্ডব চালায়। আর বন্যা দুর্গত এলাকাগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নাগরাকাটার মানুষজন এই বন্যা নিয়ে রাজনীতি কম দেখেনি। বিপর্যয় দেখেছে যেরকম, রাজনীতিও দেখেছে সেরকম। ভোটের দামামা বেজে গিয়েছে। কেমন আছে নাগরাকাটার মানুষজন? আজ আমাদের হটস্পট নাগরাকাটা। নাগরাকাটা হটস্পটে এসে চারিদিক ঘুরে দেখছি আমরা, কিন্তু এই নাগরাকাটা বিধানসভায় পরতে পরতে রয়েছে রাজনীতির গন্ধ। 2026-এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে। 2021-এর ফলাফলের দিকে যদি নজর রাখা যায় তাহলে 2021-এ নাগরাকাটা বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি। প্রার্থী ছিলেন পুনা ভেংরা, তিনি জিতেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের জোসেফ মুন্ডা, যিনি হেরে গিয়েছিলেন। তাদের মধ্যে জয়ের ব্যবধান ছিল 23,475। আর এই মুহূর্তে বিগত 5 বছর ধরে পুনা ভেংরা তিনি নাগরাকাটা বিধানসভায় বিজেপি বিধায়ক। 2026-এ কি হয় অবশ্যই নজর তো থাকবেই। 5ই অক্টোবরের সেই বন্যা পরিস্থিতির পর দুদিন এই নাগরাকাটায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে ক্ষতিপূরণ পায় এলাকার মানুষ, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। পাঁচই অক্টোবরের বন্যা পরিস্থিতিতে বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক এই জায়গাতেই এসেছিলেন যেখানে এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি। ঠিক এখানেই তাদের মার খেতে হয়েছিল বলে অভিযোগ ছিল। শুধু তাই নয়, অভিযোগ ছিল তৃণমূলের তরফ থেকে তাদের উপর হামলা চালানো হয়। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, সৌজন্যের রাজনীতি দেখিয়েছিলেন, তিনি ছুটে গিয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা। আপনার কাছে একটু জানতে চাইবো, প্রথমেই যে সমস্যাটা এই বন্যা পরিস্থিতি, ইন্দো ভুটান রিভার কমিশন, এই ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে আপনারা লড়াই করছেন না কেন? আপনি যে ইন্ডো ভুটানের কথা বললেন, এটা তো আমাদের ব্যাপারটা না, এটা তো একটা সরকারের ব্যাপার। কি একটা চিফ মিনিস্টার হলো কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হলো কি, একটা দুই দিকের একটা ডিপ্লোমেসির ব্যাপার। আর ব্যাপারগুলো অবশ্যই আমাদের কেন্দ্র সরকার অবশ্যই করতেছে। যে কোনো কাজ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে স্টেট গভর্নমেন্টকে দেবে, কাজ তো স্টেট গভর্নমেন্ট করবে। আমরা তো ওখান থেকে একটা ফান্ড রিলিজ করবো। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার না হলে কি ইন্দো ভুটান রিভার কমিশন হবে না? এটা হয় হবে, কিন্তু এখানে কোঅপারেশন তো করতেছে না এই সরকারটা। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জিনিসকে কোঅপারেশন করতেছে, কোনো যোজনাকে লাগু করতেছে না। যত নদী নালা আছে আজকে নদী নালাকে পুরাপুরি শেষ করে দিচ্ছে পাথর বালুট হয়ে। এর জিম্মেদারিটা কে? বন্যার এটা তো একটা কারণটা আছে। ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে আপনারা লড়াই করছেন না কেন? এটা তো সাধারণ মানুষের একটা বড় সমস্যার জায়গা। আপনারা তো প্রেসার ক্রিয়েট করতে পারেন চাইলে। ম্যাডাম, আমরা কি আন্দোলন করব? দেখুন, আমাদের নাগরাকাটা বিধানসভাতে বিজেপির এমপি, আমাদের আলিপুর লোকসভা বিজেপির এমপি, আমাদের নাগরাকাটা বিধানসভা বিজেপির এমএলএ। ওরা কি জানে না? ওদের কি চোখে দেখে নাই? আজকে এত বড় একটা বন্যা হলো 5 অক্টোবরে, ওদের কি চোখে পড়ে নাই? এটা কি বলার বিষয়? এটা তো ওদের নিজেও সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। আর ইন্ডিয়া ভুটান তো স্টেট গভর্নমেন্ট কিছু করবে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। ওদেরকে দেখা উচিত। আচ্ছা, এই যে যখনই বন্যা হয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই বন্যা নিয়েই তো রাজনীতি হতে থাকে। ভালো লাগে এরকম বন্যা নিয়ে রাজনীতি করতে? শুধু রাজনীতি করা উচিত, কিন্তু বামনডাঙ্গাতে যা ঘটনা ঘটেছে 5 অক্টোবরে, এখানে আমার মনে হয় না কোনো রাজনীতি করা উচিত। রাজ্য সরকার কি কাজ করেছে এদের জন্য? দেখুন, রাজ্য সরকার অনেক কিছু করেছে। রাজ্য সরকার যত করণীয় দরকার ছিল তার চেয়ে বেশি করেছে। প্রত্যেক ফ্যামিলি যারা ইফেক্টেড হয়েছিল, ফুল ড্যামেজ হয়েছিল, তারা টাকা পেয়েছে 1,20,000 করে। হাফ ড্যামেজ তারা 75,000 টাকা করে, 70,000 টাকা করে পেয়েছে। প্লাস আমরা রিলিফ, এত রিলিফ দিয়েছি এখানে।
4 মাস বন্ধ ছিল চা বাগান। চা বাগান খুলেছে, শ্রমিকরা কাজ করছে, আবার সেই আগের ছন্দে ফিরে গেছে তারা। এই মুহূর্তে একজন চা শ্রমিক আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখি কোনো অভাব অভিযোগ রয়েছে নাকি সমাধান হয়েছে। 4 महीना तो चा बागान बंद था, उसके बाद खुला है, आप लोग फिर से काम शुरू किया है। काम शुरू किया है। जब 4 महीना बागान बंद था उस समय हम लोग का बहुत दिक्कत हुआ। जब बागान चालू हुआ तो हम लोग को पेमेंट एक मिला और फौला पैसा हम लोग को 4 महीना का मिला, तो उसमें हम लोग का चला अभी चल रहा है। 4 মাস চা বাগান বন্ধ ছিল, 4 মাস পর চা বাগান খুলেছে। আপনারা আপনাদের যে ফাওলা সে সব কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সব কিছু পেয়েছি আমরা। যেরকম যে বন্যার পরে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সব সব আমাদের পেয়ে গেছি আমরা। যেরকম যে মমতা দিদি আমাদেরকে সাহায্য করছে, খুব ভালো করে সাহায্য করছে। এর আগে সেই সময় বন্যার সময় তো দেখা গেছিল যে অনেক কেন্দ্রীয় নেতারা তাদের আনাগোনা ছিল, তারপর তাদের আর আনাগোনা দেখা গেছে? সাহায্য করেছে তারা? না, কিচ্ছু সাহায্য করেনি তারা, তারা শুধু এসেই চলে গেছে, কিচ্ছু সাহায্য করেনি। বাংলার বাড়ি কা पैसा मिला है? हाँ, पहला मिला, किस्ती का 60,000? हाँ मिला, तो घर बनाई चालू कर दे। এই বামনডাঙ্গার মডেল ভিলেজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই মডেল ভিলেজে শয়ে শয়ে পরিবারের বাস। 5ই অক্টোবরের সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বাড়িগুলো। এই মডেল ভিলেজে বন্যার সময় নাকি 8 ফিট পর্যন্ত জল ছিল, আর তখন এখানকার বাসিন্দাদের ঠাঁই হয়েছিল চা বাগানের সরকারি ক্যাম্পে, ত্রাণ শিবিরে। তারপর ধীরে ধীরে মেরামতি করা, ঠিক যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, সেই অনুযায়ী আবার তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়া। ছন্দে ফিরছে বামনডাঙ্গা। সত্যি কি এই মডেল ভিলেজের বাসিন্দারা খুশি? এরকমই একজনকে আমি আমার সঙ্গে পেয়েছি, তার কাছ থেকেই শুনবো সত্যিটা। आप क्या ये मॉडल विलेज में ही तो रहते हैं? आप बोल रहे थे। हाँ, मॉडल विलेज में ही रहते हैं। कितने दिन से रहते हैं? अभी तो 1 साल से रहते हैं। आप लोग कहाँ रहते थे, फिर कैसे यहाँ पे वापस आए? फैक्ट्री में रहते थे। अभी सब ठीक ठाक है? खुश है आप लोग? हाँ, अभी खुश है, अभी ठीक ठाक है। अभी लेटरिन बन रहा है, अभी 60,000 मिले हैं पैसे। ये बाढ़ कब आया था? अक्टूबर में। अक्टूबर में आया था बाढ़, मतलब यहाँ से तो हम लोग कोई भाग नहीं सका, भाग गया नहीं सका, घर ऊपर रह गया। उसके बाद में अब क्या करेगा, पानी कम हुआ। कितने पानी था पहले? मतलब हम लोग तो डूब गया था। फिर यहाँ घर ठीक हुआ? घर ठीक करके बस उसके सफा उफा किया था, उसके बाद में आया फिर और ये घर बनाने का पैसा मिला? मिला। ধীরে ধীরে নাগরা কাটা তো ছন্দে ফিরছে, কারণ এই যে কাজীপাড়া এলাকা, সেখানেই আমি দেখাবো এই হচ্ছে গাঠিয়া নদী। আর গাঠিয়া নদীর ওপর দিয়েই গিয়েছে টানাটুনি সেতু। এই সেতুও একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছিলেন যত দ্রুত সম্ভব এই সেতু সারাতে হবে। এখন একেবারে মেরামতির কাজ শেষ, সবটা আগের মতো হয়ে গিয়েছে। এই সেতু একেবারে আগের মতো রয়েছে। নাগরাকাটার মানুষের জীবন এই জলঢাকার স্রোতের মতোই বহমান, কখনো উত্তাল, কখনো শান্ত। কিন্তু এই স্রোতের মধ্যেই যে লুকিয়ে রয়েছে আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, লড়াই, স্বপ্ন আর জীবন সংগ্রামে জিতে যাওয়ার গল্প। নাগরাকাটা হটস্পট ঘুরে দেখলাম আমরা, ঘুরে দেখলাম আনাচে কানাচে ঠিক কিভাবে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।
হুগলি নদীর পশ্চিম তীরে ছোট্ট এই শহর একদা ফরাসিদের প্রথম বাণিজ্য ঘটেছিল। ফরাসিদের এই উপনিবেশের অলি গলিতে ছড়িয়ে রয়েছে ইতিহাসের গন্ধ। চন্দননগর বিশ্বজুড়ে যার খ্যাতি আলোর শিল্পীর জন্য। সেই আলোক শিল্পীরা এখন কেমন আছেন? হাজার হাজার কারিগর, তারা কি কর্মসংস্থান পাচ্ছেন নাকি এই শিল্প ধুঁকছে? প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমি প্রিয়াঙ্কা, নিউজ 18 বাংলার হটস্পট চন্দননগর। যাদের হাতের কাজে দেশ উজ্জ্বল হয় তাদের জীবনও কি আলোর রোশনায় ঝলমল করছে, নাকি জোনাকির আড়ালে তাদের পরিশ্রম অন্ধকারেই থেকে যাচ্ছে? কি অবস্থা তাদের? তাদের হাল হাকিকাত কি? কাজ কি তারা পাচ্ছেন? রোজগার কি তারা পাচ্ছেন? যে লাইট শিল্প, শিল্পীরা কি কাজ পান গোটা 12 মাস? আমাদের এখানে বাবুদের এখানে, আমার তো এখানে 25-30 বছর হয়ে গেল, এখানে কাজ রানিং আছে, এখনো পর্যন্ত কাজ চলছে। বেশি ছেলে এখন কাজ করছে না, 8-10 জন কাজ করছে, আমাদের কাজ রানিং আছে। তো শ্রমিকদের রোজগার সেই হিসাবে মানে হয়ে যায়, সংসার চলে যায়? চলে যায় মানে কি, সেই নুন আনতে পান্তা পুরনো আর কি, মোটামুটি চলে যাচ্ছে। আর এই বুড়ো বয়সে কোথায় যাবো? এই যে লাইটের লাইনে জীবন সব শেষ, এরপরে আর গিয়ে কোথাও কিছু নতুন করে শেখাও যাবে না। এই যতদিন আছি এই করে করেই চলে যাবে। তা আপনাদের প্রজন্মই কি লাইট শিল্পে শেষ না, নাকি পরবর্তী প্রজন্ম? আমার বাবাও করেছে এই লাইনে, আমার ছেলেও করছে, আমিও করছি। প্রত্যেকবার ভোট আসে, ভোট যায়, বিভিন্ন দাবি দাওয়া থাকে। এবারের ভোটে সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? ভোট এলে মানুষের যে চাহিদা, এই যে লক্ষ্মী ভাণ্ডার দেবে, এই দেবে সেই দেবে, যতটা দেবে তত ভালো, না দিলে আর কি করা যাবে। কাজের বাজার ভালোই আছে। আগে আমরা 15 বছর 20 বছর আগে বসে থাকতে হতো, কাজ পাওয়া যেত না। এখন কাজ 12 মাসই আমাদের হয়। আমাদের কেন, সারা চন্দননগরে সারা বছরই কাজ হয়, কেউ বসে থাকে না। প্রত্যেকটা নির্বাচনে সরকারের কাছে কিছু না কিছু দাবি দাওয়া থাকে। মানে এবারের নির্বাচনে আপনারা সরকারের কাছে কি দাবি দাওয়া রাখতে চলেছেন? দেখুন, আজকালকার বাজারে যা মানে জিনিসপত্রের যা দাম বেড়েছে, সেই তুলনায় আমাদের যা বর্তমানে রেটের অবস্থা, নিজেদের সংসার চালিয়ে লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করার মতো সেরকম পয়সা আমরা পাই না। তারপরে ধরুন আমরা 30 বছর ধরে লাইটের কাজ করছি, 30 বছর পর যখন আবার আরও 10 বছর কি 5 বছর চালাতে পারবো, তারপরে আর পারবো না। এরপরে যে আমাদের সংসার ধর্মটা কী করছে, আমাদের তো কোনো এক্সেস কিছু পাবো না। আপনি আলোর শিল্পের সঙ্গে কতদিন যুক্ত আছেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছর। প্রায় 20 বছর। সংসার কেমন চলছে? ভালোই চলছে, আমাদের কাজের অসুবিধা হচ্ছে না, সবসময় কাজ আছে আমাদের কাছে, কাজ পাচ্ছি, কোনো অসুবিধা নেই, সংসার চলছে, পরিষ্কারভাবেই চলছে। আবারও তো একটা ভোট আসছে, সেই ভোটে সরকারের কাছে কোনো দাবি দাওয়া আপনাদের? কখনোই না, আমাদের কোনো দাবি নেই, মানে যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট? সন্তুষ্ট আমরা। অপারেশন সিঁদুর থেকে সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন, শুটিং ফ্লোরে অমিতাভ বচ্চনের আহত হয়ে যাওয়া থেকে শারজায় সচিন টেন্ডুলকারের মরুঝড়, পুরোটাই 360 ডিগ্রি আলোতে ফুটিয়ে তোলা আর কেউ নয়, চন্দননগরের এই আলোক শিল্পীরই হাতের জাদুতে। কেমন চলছে ব্যবসা এখন? এখন ভালোই চলছে, সব কাজবাজ যেরকম বাবা করতেন আমি সেরকমই চালিয়ে রাখার চেষ্টা করছি। আচ্ছা, এই যে অপারেশন সিঁদুর বা সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন, মানে একেবারে কারেন্ট ইস্যু ভেবে ভেবে লাইটিং এর মাধ্যমে তা ফুটিয়ে তোলা, তার জন্য তো কারিগরেরও দরকার হয়। সেই কারিগর কি মানে সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে চন্দননগরে? কারিগর বলতে আমাদের যারা আর্টিস্ট, এখানে অনেকেই আছে আর্টিস্ট, মানে বোর্ড গাঁথার লোক, বাট এখন আমাদের যেটা এখন মেইনলি প্রবলেম হয়, একটু লেবারের প্রবলেম হয়, মানে সবাই এই লাইনে সবাই কাজ করতে চায় না। দাদা, চন্দননগরের এই আলোক শিল্প তো পুরো বিশ্বজুড়ে খ্যাত রয়েছে, সেক্ষেত্রে এখন কারিগরদের অবস্থা কি? তারা কি ঠিকঠাক কাজ পাচ্ছে?
হ্যাঁ, তারা ঠিক মতনই কাজ পাচ্ছে না বললে হবে না, তারা এত বড় সংস্থা চলছে কি করে। কিন্তু এখন আমাদের যে আগে যে একটা বিশাল পরিমাণে কাজ হতো, সেগুলো এখন লোকাল জায়গা থেকে কাজ করে নিচ্ছে। বড় বড় কাজগুলোই আমাদের আসছে, ছোট ছোট কাজ আমরা খুব একটা পাচ্ছি না এখন। সরকারের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এই আলোক শিল্পকে বাঁচিয়ে রাখার হ্যাঁ, জন্য? সরকারি জায়গা থেকে এখনকার যে প্রশাসন আছে তারা অনেক কিছু উদ্যোগ নিয়েছে। কিছু উদ্যোগ মারাত্মক যে উদ্যোগ, জায়গায় ছোট ছোট যারা টেন্ডার পেত, যারা ছোট ছোট টেন্ডার আগে পেতো না, সরকারি টেন্ডার কিছু পেতো না, এখন সেটা সরকার থেকে আলোভাবে ওখানে ট্রেনিং দেওয়া করাচ্ছে। 15 দিনের ট্রেনিং আছে, 1 মাসের ট্রেনিং আছে, 2 মাসের ট্রেনিং আছে। সেই হিসেব করে ওনাদের একটা লাইসেন্স করে দেওয়া হচ্ছে। ওনারা যে কোনো সরকারি জায়গায় ছোট ছোট টেন্ডার ওনারা পাবে। তাহলে এটা সরকারের দিক থেকে খুব আমাদের উপকার করেছে। দাদা, চন্দননগরে এখন আলোক শিল্পীদের কি অবস্থা? চন্দননগরে আলোক শিল্পীদের অবস্থা এখন যথেষ্ট ভালো, কারণ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আগে কাজ হতো, এখন সারা দেশে কাজের ব্যাপ্তি হয়েছে। এই আলো হাবের যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে এখন ইন্টারভিউ দিচ্ছি, এই জায়গাটা হওয়ার ফলে দূর দূরান্তের মানুষ এখানে আসেন বেড়ানোর জন্যে। শীতকালীন অবস্থায় বা এখন তো সারা বছর আলোতে বাইরের বড় বড় মানুষরা আসছেন, তাদের ফলে কি হয়েছে, আমাদের কাজের ব্যাপ্তিটা বেড়ে গেছে, প্রচারটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র মানে জগদ্ধাত্রী পুজো বা দুর্গাপুজোর সময় নাকি মানে 12 মাসই কাজ পাওয়া যায়? সারা বছর কাজ পাওয়া যায়। এলইডি আসার পর যখন টুনি লাইট থেকে এলইডিতে কনভার্ট হলো, তারপর থেকে সারা বছর আমাদের এখানে কাজ হয়। মুখ্যমন্ত্রী করা এই প্রকল্প আলো হাব, সেই আলো হাবের মধ্যে প্রশিক্ষণও দেওয়া হয় যাতে আলোক শিল্পীরা তাদের কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে যেতে না হয়, এই রাজ্যে থেকেই তারা স্থায়ী রোজগার করতে পারেন। এবং তার জন্য যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, আমি এই মুহূর্তে কথা বলে নেব যারা প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণের কি ব্যবস্থা রয়েছে এখানে, মানে কিভাবে ট্রেনিং দেন আপনারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে যে ল্যাবটা করা হয়েছে এটা একদম এখনকার যে মডার্ন যে লাইটগুলো আসছে মার্কেটে, কারণ বহু স্টুডেন্ট যারা রয়েছে তারা এই লাইটগুলোর সাথে যাতে ওয়াকিবল হতে পারে, পরবর্তীকালে কাজগুলো করতে পারে, যেমন সেন্সার বেসড লাইট হোক, এই ধরনের যে আমাদের নিয়ন ফ্লেক্স লাইটগুলো আছে, তো সেইগুলো এইখানে এই পুরো ল্যাবটা বানানোই হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা এখানে এসে যাতে প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারে, কীভাবে কানেকশান হচ্ছে, কীভাবে ইনস্টলেশন হচ্ছে। বহু ক্ষেত্রে অনেক ইলেকট্রিশিয়ান আছেন যারা বাড়িতে বাড়িতে কাজ করেন, কিন্তু তাদের ওই বেসিক যে নলেজটা হয় সেই নলেজটা হয়তো তারা একবার করেননি, তো সেইটা যাতে প্রবলেম না হয় সেটার জন্যই আমাদের এই ইনিশিয়েটিভ। আগে আমরা যে নর্মাল বাল্বগুলো ইউজ হতো তার জায়গায় এখন এলইডি লাইটিং হচ্ছে। তো জাকুয়ারের যে লাইটগুলো, এগুলো একদম যে নতুন টেকনোলজি, সেই নতুন টেকনোলজিতে তৈরি, যেগুলো আমাদের এসএমডি বেসড বা যেগুলো আমাদের সিওবি বেসড যে লাইটগুলো আছে সেইটাই হচ্ছে। এবং তাতে যে নতুন ছেলেরা যারা আসবে তারা এই নতুন টেকনোলজিগুলোই শিখতো, সেইখানেও তারা জব নেওয়ার পর তারা স্থায়ী রোজগার করতে পারে। চন্দননগর শুধুমাত্র ইতিহাসের আষ্টেপৃষ্ঠে থাকা একটি ছোট্ট শহর নয়, আসলে হাজার হাজার কারিগরের আশা এবং স্বপ্নের কেন্দ্র। তাই এবারের নির্বাচনে কর্মসংস্থান এবং শিল্পের প্রশ্নই কি হয়ে উঠবে চন্দননগরের রাজনীতির আসল হটস্পট, এখন সেটাই দেখার।